আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা এবং পাবনায় মারা গেছেন 2 জন। হিট অ্যালার্ট জারি থাকার প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সরকার, যার ফলে আগামীকাল নয়, স্কুল এবং কলেজ এবং মাদ্রাসা খুলবে 28 এপ্রিল। আবহাওয়া অফিস বলছে যে আগামী এক সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং বাড়তে পারে রোদের প্রখরতা। সুফিয়ান ফারাবের রিপোর্ট। দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে সারা দেশে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তাপমাত্রা রেকর্ড গড়েছে যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল ও রাজশাহীতে। কালকের চেয়ে আজকে গরম অনেক বেশি। কষ্ট করে চালাতে হচ্ছে, গরিব মানুষ না চালালেও তো হয় না। প্রচন্ড গরম, মানে এই আকাশের উপর থেকে গরম, আবার এই যে পাকার গরম, গাড়ির গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস, তাপপ্রবাহ চলবে আরও কিছুদিন। এ সময়ে তাপমাত্রার পারদ আরও বাড়তেও পারে। চুয়াডাঙ্গাতে আমাদের 41.5 গতকালকে চলে আসছে, আজকে সেটা হতে পারে প্রায় 42-এর কাছাকাছি চলে আসতে পারে। এরকম তাপ যদি আমাদের তাপমাত্রা যদি বৃদ্ধির অব্যাহত থাকে, আগামীকালকে হয়তো তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাই তাপ প্রবাহটা ওইসব জেলা কিংবা ওইসব বিভাগের উপর দিয়ে বিদ্যমান থাকতে পারে বা বিরাজমান থাকতে পারে। আবহাওয়ার এমন পূর্বাভাসে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি আপাতত এক সপ্তাহ বাড়িয়েছে কর্তৃপক্ষ। খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে, কারণ হিট স্ট্রোক বেরিয়ে চলেছে। আর যখন আমরা বাসা থেকে যখন বের হচ্ছি, মনে হয় যে একদম পুরো আগুনের পাশে দাঁড়িয়ে আছে, এত বেশি। বাচ্চাদের জন্য তো এটা আরো বেশি ভালো হয়েছে। আমাদের যে স্কুল বন্ধ হয়েছে, এটা নিয়ে আমরা অনেকটা খুশি হয়েছি, কারণ বাইরে অনেক রোদ, গরম, আমরা আসা যাওয়া করতে করতে হাঁপসে যাই, ঘেমে যাই। এখন যে স্কুল বন্ধ দেওয়া হয়েছে, এজন্য আমরা খুশি হয়েছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে দেশে যেহেতু একটি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে সময়টাতে, এই হিট ওয়েভের যেই পূর্বাভাস, যেটা ফোরকাস্টিং, সেটা দেখে আগামী কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যেই কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান তাপপ্রবাহে কোনো পরিবর্তন আসলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। ঈদ যাত্রার 15 দিনে সারা দেশে 419টি সড়ক, রেল এবং নৌ দুর্ঘটনায় 438 জনের প্রাণহানি ঘটেছে। কেবল সড়কে প্রাণ গেছে 407 জনের, আহত হয়েছেন 1400 জন। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। এবারও মোটরসাইকেল দুর্ঘটনার সবচেয়ে বেশি, মৃতের সংখ্যা 165 জন। এদিকে আগামী 31 মের পর রাস্তায় কোনো ধরনের ফিটনেসহীন যানবাহন চলাচল করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান সাদিয়া কানিসের রিপোর্ট দেখব। ঈদে সড়ক, রেল ও নৌপথে যাত্রী চাপের সাথে বাড়ে দুর্ঘটনার সংখ্যা। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে গেলবারের তুলনায় এবার দুর্ঘটনা বেড়েছে 31%, আর প্রাণহানি 24.08%। সংগঠনটি জানাচ্ছে, ঈদের আগে পরে মিলে সকল যাতায়াতে দুর্ঘটনা ঘটেছে মোট 419টি, তাতে মারা গেছেন 438 জন। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে ছিল মোটরসাইকেল। শতাংশের হিসেব মোট দুর্ঘটনার 40.50। এছাড়া বাস 14.46%, 14.28% ট্রাক পিকআপ, 12.11% ব্যাটারি চালিত রিকশা, আর বাকিটা ছিল অটোরিকশা। সংঘটিত দুর্ঘটনার 26.31% মুখোমুখি সংঘর্ষের ঘটনা। দুর্ঘটনার কারণ হিসেবে পরিবহন মালিকদের বেপরোয়া মনোভাব, আইন অমান্যের প্রবণতা ও কর্তৃপক্ষের নমনীয় আচরণকে দায়ী করে যাত্রী কল্যাণ সমিতি। মাননীয় মন্ত্রী আমাদেরকে চাপে না রাখা, এই চাপটা আমলাদের দিলে সুফল পাবেন, এই চাপটা বিআরটিএ কে দিলে সুফল মিলবে। নিয়ন্ত্রক সংস্থাকে চাপে রাখুক এবং সুশাসন প্রতিষ্ঠা করুক। এখানে জবাবদিহিতা সংস্কৃতি দরকার। এদিকে রাজধানীর মহাখালীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ পরিবহন মালিক ও শ্রমিকদের সভায় গাড়ির ফিটনেস বিষয়ে সতর্ক করেন বিআরটিএর চেয়ারম্যান। 31 মের মধ্যে যেন একটা গাড়ি আমরা রাস্তায় না পাই যে এটা দৃষ্টিনন্দন না, আনফিট, ধরা পড়লে ডাম্পিং এ করে এগুলো স্ক্র্যাপে দিয়ে দেবো আমরা। একটা গাড়ি কিন্তু আমরা ছাড়বো না। সুতরাং আমরা মালিক সমিতি আমাদেরও বলতে পারবো না যে আমরা আমাদের সময় দেন নাই। ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাস্তায় হয়রানির বিষয়ে পরিবহন মালিকদের অনলাইনে প্রদর্শনের পরামর্শ দেন বিআরটিএর চেয়ারম্যান। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।
শিশুদের বিপথে যাওয়া ঠেকাতে তাদের ক্রীড়ামোদী হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চূড়ান্ত খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। আরও বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষা এবং ক্রীড়ায় সমানভাবে দক্ষতা অর্জন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তেঁতুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবলাররা। খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে শিশু খেলোয়াড়রা। লেখাপড়া ও খেলাধুলা চর্চায় যোগ্য নাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে হবে। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরো বেশি উন্নত হবে। সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলেমেয়েরা। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। ক্রিকেট, ফুটবল সহ দেশীয় খেলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে সরকার আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরো মেধা বিকাশের সুযোগ হবে। আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরো বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। প্রধান অতিথি। উপজেলা নির্বাচনকালে আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন এবং সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এও বলেন, মন্ত্রী এমপিদের নিকট আত্মীয় স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে দলীয়ভাবে। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দেশে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে, কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড করাই তাদের রাজনীতি। উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদ উত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন, এই প্রক্রিয়াটা বন্ধ থাকে। বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন দেশকে পঙ্গু করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন দুঃশাসনের দাসত্ব থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিকেলে রাজধানীতে গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। দুঃশাসন যে আমাদের সমস্ত ভালো অর্থনীতিকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে, প্রতি মুহূর্তে আমাদেরকে পুরোপুরি একটা দাসানো দাসে পরিণত করছে। সেইখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ যাবে, এর কোনো বিকল্প নেই। ঘরে বসে বাড়তি আয়ের প্রলোভন দেখিয়ে ডিজিটাল প্রতারণার সক্রিয় হয়েছে বেশ কিছু চক্র। অনলাইনে আয়ের কথা বলে যারা মূলত গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছেন, সম্প্রতি এদের তৎপরতা বেড়েছে। অপরাধী শনাক্তে সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্রতারণার কবল থেকে বাঁচতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট।
আপনি নির্বাচিত হয়েছেন, ঘরে বসে দৈনিক 1.5 থেকে 3,500 টাকা আয় করুন, কিংবা কোনো বিদেশি ফোন করে লোভনীয় বেতনে কাজের অফার দেন। সম্প্রতি এমন মেসেজ বা ফোন কল পাচ্ছেন অনেকেই, অথচ এর পুরোটাই প্রতারক চক্রের কাজ। ভোলার মনপুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কাজ করেন সাইফুল রহমান ইমন। গেল মাসে অনলাইনে আয়ের লোভনীয় অফারের মেসেজ আসে তার ফোনে। প্রথমে সহজ কিছু কাজ করে 500-600 টাকা আয়ও করেন। তাদের বিশ্বাস করে প্রথমে 1,500 ও পরে ধার করে আরো 15,000 টাকা জমা দেন তিনি। এরপর থেকে আর টাকা ফেরত পাচ্ছেন না ইমন। ওরা আমাকে আর 15,000 টাকার আরেকটা স্কিম প্রেজেন্ট করে। তখন আমার কাছেও 15,000 টাকা ক্যাশ ছিল না। আমি যে কোনোভাবেই হোক অ্যারেঞ্জ করে, এক বন্ধুর মাধ্যমে অ্যারেঞ্জ করে আমি ওদের সেই টাকাটা পে করি। ওদের সাথে অনেক বার্গেইন হয়েছে, বার্গেইন হওয়ার ফলেও কোনো ধরনের আমি আউটপুট আমি ওদের কাছ থেকে পাইনি। তো না পাওয়ার কারণে দেখা গেছে টাকাটা আমার ওদের কাছে প্রায় 28,000 টাকা আমার হেল্ড আপ হয়ে আছে। চক্রটির ফাঁদে পা দিয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়েছেন ইমনের মতো অনেকেই। আইডিটা হ্যাক করে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো তারপরে যখন আমি আমার ওই আইডি থেকে যখন আমাকে একটা লিঙ্ক দেয়, আমি লিঙ্কটার একটা স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়। 1 থেকে 1.5 ঘন্টা মতো কনভারসেশনে কয়েক দফায় আমার কাছ থেকে 28,000 টাকা নিল। আর আমি আর কি করব, দৌড় দিলাম, জিডি করলাম। সম্প্রতি সাইবার প্রতারণার এমন অভিযোগ বাড়লেও এখনো কাউকে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষকে শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। যে সাইবার যে ক্রাইমটা হয়, এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম, ট্রান্সবাউন্ডারি ক্রাইম। ফলে দেশের বাইরে থেকে যারা প্রতারণা করতেছে, কোনো ভিকটিম হওয়ার পরে আসামিগুলো থেকে দেশের বাইরে থাকে, সেই আসামিগুলো নিয়ে আসার ক্ষেত্রে আইনগত অনেক জটিলতা আছে। এই কারণে যারা ভিকটিম হচ্ছে, প্রতারণার ফাঁদে পা দিচ্ছে লোভে পড়ে, তাদেরকেই আসলে সতর্ক হতে হবে যে আসলে এই ফাঁদে পা দেওয়া আমার ঠিক হচ্ছে কিনা, এই লোভে পা দেওয়া ঠিক হচ্ছে কিনা, নিজের লোভটাকে আগে সংবরণ করতে হবে। সাইবার বিশেষজ্ঞরা প্রতারণা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও সাধারণের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন। আমাদের আসলে কিছু লিমিটেশনস আছে। আমাদের এত অভিযোগগুলো মূলত তদন্ত করে আইনের কাছে সুপোর্ট করতে গেলে যে ধরনের মানব সম্পদ পুলিশের দরকার এবং যে ধরনের ডেডিকেশন দরকার, সেই মানব সম্পদ এবং ডিজিটাল ইকুইপমেন্ট সংখ্যায় কম আছে। এবং প্রযুক্তিগত যে কোনো অপরাধ আপনাকে প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে। এককভাবে আইন শৃঙ্খলা বাহিনী নয়, অনলাইন প্রতারণা রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 4 মাস 10 দিন পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। এবার রেকর্ড 27 বস্তা টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। সকালে শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদটির 9টি লোহার দান বাক্স জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্বুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে খোলা হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, দান বাক্সগুলো খোলার পর টাকা গণনার কাজ চলছে। আর এই কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা সহ মোট 220 জনের একটি দল অংশ নিয়েছেন। আশা করা যাচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। এর আগে সর্বশেষ 2023 সালের ডিসেম্বরে খোলা হয়েছিল দান বাক্স। তখন রেকর্ড 6,52,51,423 টাকা পাওয়া গিয়েছিল। অনেক মানুষ অনেক টাকা দান করে। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে। আজকেও যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতেছে, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। আশা করি খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে পারবে। সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা। অগণিত গ্রাহককে সন্তুষ্ট করে নিটল মোটরস আজ দেশের পরিবহন জগতের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে জানিয়েছেন নিটল নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমদ। সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে নিটল নিলয় সেন্টারে নিটল মোটরস এর বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানভীর শহীদ, টাটা মোটরস এর এরিয়া ম্যানেজার শুভজিৎ সোম, শশাঙ্ক শেখর, নিটল মোটরস লিমিটেডের প্রোডাক্ট প্রেসিডেন্ট BM মুরাদ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্থলে বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শন করা হয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই নতুন করে যুক্তরাষ্ট্র থেকে 100 কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অস্ত্র কেনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত সামদানি প্রত্যয়ের রিপোর্টার। ইরান ইসরায়েল দ্বন্দ্বে উত্তাল মধ্যপ্রাচ্যের রাজনীতি। এর মধ্যে আরেক বোমা ফাটালো ইরানের পারমাণবিক বিভাগ। ইসরায়েল ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে আঙুল রাখা আছে বলে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাব। ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল আহমদ তালাব আরও বলেন, ইসরায়েলের এ ধরনের পরিকল্পনা নতুন কিছু নয়। অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে চলছে। তারা এর আগে ইসরায়েলের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেছেন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে। তিনি বলেন, আঘাত করে পার পাওয়ার যুগ শেষ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে। আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর এমন আঘাত হানবে যা তারা আজীবন মনে রাখবে। সামদানি প্রত্যয়, RTV। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবিয়ান দেশ বার্বাডোস। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বার্বাডোস ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে। বার্বাডোসের পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী ক্যারি সিমন্স বলেছেন, দেশটির মন্ত্রিসভা মনে করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসে গেছে। তবে এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বার্বাডোস স্বীকৃতি দেয়ায় জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 140টি দেশ এখন ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। চরম আস্থার সংকটে দেশের হকি ফেডারেশন থেকে শুরু করে ক্লাব সংগঠক এবং খেলোয়াড় সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এবং অন্তঃকোন্দলে এখন প্রকাশ্যে সবকিছু। এসবের সরাসরি প্রভাব পড়ছে মাঠের খেলায়, যার সবশেষ উদাহরণ সদ্য সমাপ্ত হকি লিগে আবাহনী এবং মোহামেডানের খেলা। সংশ্লিষ্টরা বলছেন, আস্থার এই সংকট দূর করা না গেলে আরও পিছিয়ে পড়বে দেশের সম্ভাবনাময় এই খেলাটি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্ট। দেশের হকির অচলাবস্থার সবশেষ উদাহরণ সদ্য সমাপ্ত লিগের আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। মারামারি, হাতাহাতি ও বর্জনের এই সংস্কৃতি দীর্ঘদিনের চিত্র। হকিতে দীর্ঘদিন ধরেই নেই স্থিতি অবস্থা। এমন পরিস্থিতির জন্য আছে বেশ কিছু কারণ। সংশ্লিষ্টদের মতে হকির নিম্নমুখী গ্রাফের কারণ কর্তাদের উদাসীনতা আর অপরিপক্কতা। ফেডারেশনের কর্মকর্তা কোনো ক্লাবের ম্যানেজার হতে না পারে, কোনো ক্লাবের সাথে কোনো পরিচয় মাঠে ঢুকতে না পারে। আমার মনে হয় জিনিসটা অনেকটা কিছুটা হলেও আপনার সমাধান সম্ভব। আমি যখন একটা ক্লাবে থাকি, আমি যে আবার ফেডারেশনের অফিসিয়াল হই, তখন আমার দুইটা ক্যারেক্টার হয়ে যায়। এই জায়গাগুলো যখন আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছি না, সেখানেই কিন্তু আমাদের ব্যত্যয়গুলো ঘটছে। এমন পরিস্থিতি চলতে থাকলে হকির ভবিষ্যৎ কি? একদল মানুষ তারা নতুন কোনো মানুষকে নতুনভাবে কাজ শেখারও সুযোগ দিবে না এবং কাজ করারও জায়গা তৈরি করে দিবে না। ওনারা কিন্তু আর নিজের জায়গা ছেড়ে অন্য কাউকে জায়গা করে দিতে চাচ্ছেন না। একই মুখ যারা হকির সাথে সংশ্লিষ্ট না, তারাই কিন্তু হকিকে রাজত্ব করছে এবং এই ধরনের যখন ক্ষমতার আপনার চেয়ার কেউ ছাড়তে চায় না। হকিতে আস্থার সংকট দূর করবে কে, তা এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা এবং ফেডারেশন এই ত্রিমুখী আস্থার সংকট দূর করা না গেলে দেশের হকি মুখ থুবড়ে পড়তে পারে, তা আশঙ্কা করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। প্রযুক্তির দ্রুত বিকাশে হারিয়ে যেতে বসেছে গানের প্রাচীনতম বাণিজ্যিক মাধ্যম হিসেবে পরিচিত কলের গান বা গ্রামোফোন রেকর্ড। সময়ের স্রোতে হারাতে বসা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে। আধুনিক থেকে শুরু করে কালজয়ী গানের সংগ্রহ নিয়ে দ্য ডেইলি স্টার ভবনের আর্ট গ্যালারিতে বসে রেকর্ডের প্রদর্শনী। শাকিলা করিমের প্রতিবেদন।
সঙ্গীত। যে নামেই ডাকেন না কেন, হৃদয় সিক্ত করতে, তৃপ্ত করতে, পূর্ণ করতে গানের প্রভাব একচ্ছত্র। একসময় রেকর্ড বের করা কিংবা তা কিনে গান শোনা সঙ্গীত প্রেমীদের কাছে ছিল স্বপ্নের মতো, যা কালের পরিক্রমা আর আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে। গানের সোনালী অতীত বাঁচাতে গত বছর বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপিত হয় ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে। এবারও দিনটি উদযাপনে ছিল বিশেষ আয়োজন। গানের টানে প্রাণের টানে দ্য ডেইলি স্টার ভবনের আর্ট গ্যালারিতে ভিড় করেন শ্রোতারা। শুধু চট্টগ্রাম থেকে এসেছি সকালবেলায় আর কি। আমি মনে প্রাণে এগুলো খুব পছন্দ করি। এই সিডি বিসিডি এগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য লোকজন আবার আগের জায়গায়, যেমন এগুলো নষ্ট হয় না একবারে। আমরা তো এখন হয়ে গেছি প্রয়োজন, কিন্তু নতুন প্রজন্মের জন্য এটা খুবই প্রয়োজন। মাত্র একটি দিন এমন চমৎকার আয়োজনের জন্য ভীষণ কম সময়, তাই সময়সীমা আরো একদিন বাড়ানোর দাবি জানান অনেকে। এই ধরনের আয়োজনটা আমার মনে হয় আরেকটু বড় করে, একদিন না 2 দিন ব্যাপী হলে আমাদের জন্য আরেকটু সুবিধা হতো এবং আরো মানুষ আসতো। আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও লালন কন্যা ফরিদা পারভিন। তারা বলেন, আধুনিকতার আধিপত্যে নষ্ট হতে বসেছে গানের আদি ঐতিহ্য। যতই ডিজিটাল হোক না কেন, এই জিনিসগুলি কিন্তু চিরজীবন অক্ষুণ্ণ থাকবে যদি যত্ন করে সহকারে রাখা হয়। একটু কিছু নিজের ইন্টারেস্ট কিছু হলে কিন্তু আমরা ভাগাভাগি হয়ে যাই, এটা দয়া করে হবে না। এইটা করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। কেউ না কেউ প্রজন্মের কাছে এটা যখন তুলে ধরবেন, তখন তারা বুঝবে যে হ্যাঁ, আমাদের ওই সময়কার এই আর্টিস্টদের রেকর্ড ছিল। আয়োজক জানান, গেল বছরের তুলনায় এবার দারুণ সাড়া মিলছে, বেড়েছে বেচাকেনাও। ডিজিটাল থাকবে, কিন্তু অ্যানালগটা হলো আসল। অ্যানালগকে আপনি ফেলে দিয়ে ডিজিটাল রাখতে পারবেন না। রেকর্ডগুলো যেন নষ্ট না হয়, রেকর্ড নষ্ট হলে আপনাদের ডিজিটালও পাবেন না। যুক্তরাষ্ট্রের সাথে মিল রেখে এপ্রিল মাসের ৩য় শনিবার পালিত হয় দিবসটি। তা ডেইলি স্টার ভবনের আর্ট গ্যালারিতে বসে রেকর্ডের প্রদর্শনী ও এ বিষয়ে আলোচনা সভা। হারিয়ে যাওয়া রেকর্ডের জৌলুস ফেরানোর লক্ষ্যে রেকর্ড স্টোর ডে সূচনা হয় 2007 সালে যুক্তরাষ্ট্রে। সেবার দেশটিতে 1.5 মিলিয়ন রেকর্ড বিক্রি হয়, আর 2022 সালে 41 মিলিয়নের বেশি গ্রামোফোন রেকর্ড বিক্রি হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।